ইউজিসি নেট পাশ করে শুধুমাত্র জেআরএফ ছাড়া কি কোনো রকম কোনো স্কলারশিপ পাওয়া যায়? অনেকেই আছে যারা ইউজিসি নেট পরীক্ষায় বসে কিন্তু জেআরএফটা হয়তো 1 নাম্বার কি হাফ নাম্বার কি 2 নম্বরের জন্য জেআরএফটা মিস হয়ে যায়। তো এই রকম স্টুডেন্ট বছরের পর বছর বছরের পর বছর নেট দিয়েই যাচ্ছে, হয়তো তার ওই একটা নাম্বারের জন্য বা 1.5 নাম্বারের জন্য বা 2 নম্বরের জন্য জেআরএফ আটকে যাচ্ছে এবং সে মনে করছে যেহেতু জেআরএফ আমি নেই তাই জন্য আমি কোনো ফেলোশিপ পাবো না, তাই আমার পক্ষে পিএইচডি করা সম্ভব না এবং সে সেখানেই ক্যারিয়ারকে শেষ করে দিচ্ছে। তাই আজকের এই ভিডিওতে আমার যত সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি কিসের জন্য? এই ভুল ধারণাটা ভাঙানোর জন্য যে জেআরএফ ছাড়া আর অন্য কোনো ফেলোশিপ হয়তো আমাদের নেই বা এরকম চিন্তাভাবনা যাদের রয়েছে তাদেরকে বলবো যে চিন্তা করার কোনো কারণ নেই। তুমি শুধু নেট পাস করেও যদি থাকো সেইটা দিয়েও তুমি কিন্তু বেশ ভালো কিছু ফেলোশিপ স্কলারশিপ পেয়ে যেতে পারবে, যেটা দিয়ে তুমি তোমার পিএইচডিকে কমপ্লিট করতে পারবে এবং তুমি এক বিন্দু বা এক অংশ কিন্তু জেআরএফ যারা কোয়ালিফাই করেছে তার থেকে পিছিয়ে থাকবে না। তাই সবাইকে বলবো যারা যারা পিএইচডি করার স্বপ্ন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার স্বপ্ন, এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে প্রত্যেকটা ইনফরমেশন নোট করে রাখো দরকার পড়লে, কারণ এইটাই তোমাদেরকে বিভিন্নভাবে হেল্প করবে তোমাদের ফেলোশিপ পাওয়ার জন্য। তাই সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে তোমরা নেট সেট রিলেটেড, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট টাইম টু টাইম পাবে। তার জন্য অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। কি করে সাবস্ক্রাইব করবে? তুমি দেখবে চ্যানেলের পাশে দেখবে নিচের দিকে সাবস্ক্রাইব বলে অপশন রয়েছে ডান দিকে, সেই সাবস্ক্রাইব অপশনটায় যদি তুমি ক্লিক করো দেন তুমি কি হতে পারবে, আমাদের চ্যানেলের সাথে ডাইরেক্টলি কানেক্টেড হতে পারবে। যখনই কোনো ভিডিও আসবে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চ্যানেলের এই ভিডিওর মূল উদ্দেশ্য যেটা কি, পিএইচডি ফান্ডিং, পিএইচডিতে ফান্ডিং কি করে আমরা পাবো। দেখো আমরা সবাই জানি যে ইউজিসি নেট কোয়ালিফাই করে আমরা পিএইচডি করতে হবে, পিএইচডি করে দেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দিকে আমরা এগোবো। এবার পিএইচডি করতে গেলে 5 বছরের জার্নি কমসে কম। তো সেই 5 বছর আমি যদি কোনো সরকারের থেকে টাকা না পাই, ফেলোশিপ না পাই, তাহলে আমাদের বয়সটা অনেকটা বেড়ে গেছে, শুধু পড়াশোনা করব টাকা পাচ্ছি না, এটা করলে তো হবে না। কারণ আমাদের সকলেরই একটা বাড়িতে ফ্যামিলি রেসপন্সিবিলিটি রয়েছে, আমরা কেউ এখন ছোট নেই। তাই সরকারের থেকে একটা সাইফেন বা সরকারের থেকে ফেলোশিপ যদি না পাই আমরা পড়াশোনা করতে চালাতে পারবো না, তাই তো? তাই সেই সমস্ত ভাই বোনেদের জন্য আমি তোমাদের নিয়ে এসেছি পিএইচডি ফান্ডিংয়ে বর্তমান ল্যান্ডস্কেপ। তো প্রথম কথা যেটি হচ্ছে প্রধান পথ ইউজিসি নেট, সিএসআইআর নেট অর জেআরএফ। এইটা হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা জেআরএফ পেয়ে গেছে বা জেআরএফ পাচ্ছে বা জেআরএফ যাদের কোয়ালিফাইড, তাদের কোনো চিন্তা নেই, কারণ কেন্দ্রীয় সরকারের থেকে সরাসরি তারা কি পাবে, পিএইচডি করার জন্য প্রতি মাসে একটা ভালো রকম টাকা কিন্তু তারা পেয়ে যাবে, তাই তো? কিন্তু যারা জেআরএফ পাস করেনি, যারা নন জেআরএফ বা শুধু নেট পাস করেছে, তাদের জন্য বিকল্প পথ রয়েছে কি, নন নেট বিশ্ববিদ্যালয় ফান্ডিং এবং রাজ্য সরকারের স্কলারশিপ। যারা জেআরএফ পাননি তাদের জন্য গবেষণার সুযোগ, এটা মাথায় রাখতে হবে। তাই যারা জেআরএফ পায়নি তাদের জন্য কি কি আছে, ইনস্টিটিউশনাল ফেলোশিপ, যে ইনস্টিটিউশনে ঢুকছো সেই ইনস্টিটিউশনের ফেলোশিপ রয়েছে, আমাদের রাজ্য সরকারের ফেলোশিপ রয়েছে। কি কি সেই ফেলোশিপগুলো, কোথা থেকে পাবো, কিভাবে অ্যাপ্লাই করব, কি নাম ফেলোশিপগুলো, সেইগুলো ডিটেলে জানবো। তাই যারা জেআরএফ পেয়েছো বা জেআরএফ কোয়ালিফাই করে গেছো তাদের তো কোনো চিন্তা নেই, আজকের ভিডিওটা তাদের জন্য নয়, আজকের ভিডিওটা তাদেরই জন্য যারা জেআরএফটা পাচ্ছ না, তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা। তো প্রথম কথা, তোমরা যদি দেখো, যদি জেআরএফ এর টাকাটা আমরা একটু দেখে নিই, কারণ আমরা কম্পেয়ার করতে হবে তো, জেআরএফ যদি পাই কত টাকা, জেআরএফ না পেলে সেই ফান্ডিংগুলো কত টাকা, একটা আইডিয়া মোটামুটি যাতে আমাদের থাকে। তো জেআরএফ যদি আমরা পাই তাহলে প্রথম 2 বছর জেআরএফ পাওয়ার সাথে সাথে আমি 37,000 টাকা করে প্রতি মাসে পাবো। এটা আগে ছিল 31,000 টাকা করে প্রতি মাসে, এখন সেটা বেড়ে হয়েছে কত, 37,000 টাকা করে প্রতি মাসে আমরা পাচ্ছি। ওকে, দেন 2 বছর পর সেটা অটোমেটিক্যালি প্রমোশন হয়ে এসআরএফ বা সিনিয়র রিসার্চ ফেলোশিপ হয়ে যাবে এবং সেক্ষেত্রে প্রতি মাসে তোমাকে 42,000 টাকা করে কিন্তু ফেলোশিপ দেওয়া হবে, যেটা আগে ছিল 35,000 টাকা করে। আগে কত ছিল? আগে ছিল 35,000 টাকা করে, এখন বেড়ে কত হয়ে গেছে, 42,000 টাকা। এখন বেড়ে কত হয়েছে, 42,000 টাকা বেড়ে হয়ে গেছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে রিসার্চ অ্যাসোসিয়েট। কি বলছে, মাসিক 58,000 থেকে 67,000 টাকা করে তুমি রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কিন্তু পেয়ে যেতে পারবে।
ঠিক আছে, মানে তোমার পিএইচডি কমপ্লিট হয়ে গেল, দেন তুমি রিসার্চ অ্যাসোসিয়েট জবে যদি জয়েন করো, দেন তোমার বেতন হবে মাসিক 58,000 থেকে 67,000 টাকা মতো রাফলি তোমার বেতন হবে। এছাড়া এর সাথে সাথে তুমি কি পাচ্ছ, 3 বছরের প্রাথমিক মেয়াদ, 3 বছরের জন্য টাকা তুমি এখানে এখন মোটামুটি 5 বছরের জন্য টাকা পাবে, 2 বছর জেআরএফ আর 3 বছর হচ্ছে এসআরএফ, তাহলে এটা মোটামুটি 5 বছরের জন্য তুমি টাকা পাচ্ছ। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকলে তবেই তুমি কিন্তু পাবে, নালে পাবে না। নেক্সট বার্ষিক কন্টিজেন্সি ফান্ড, মানে বার্ষিক 10,000 থেকে 25,000 টাকা এক্সট্রা করেও তোমাকে দেওয়া হবে। মানে তুমি যদি এখানে 37,000 টাকা করে মাসে পাও, সেই 37,000 টাকা মাসের সাথে বছরে আবার তোমার 10,000 থেকে 25,000 টাকা মতো বছরে এই টাকাটা এক্সট্রা কন্টিজেন্সি হিসেবে তোমার সাথে যোগ মানে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, ওটা মাসে নয়, ওটা বছরে। তো এইটা হচ্ছে আমাদের জেআরএফ এর টাকা। এবার আসবো যারা জেআরএফ পাবে না তাদের। তো প্রথম কথা যেটা আমরা দেখি, জেআরএফ পেলে প্রতি মাসে 37,000 টাকা করে পাচ্ছি। নন জেআরএফ যদি হয় সেক্ষেত্রে 8,000 থেকে 35,000 টাকা কিন্তু আমরা পেয়ে যেতে পারবো। এবার প্রশ্নটা হচ্ছে স্যার 8,000 টাকাটা কোথায় পাবো, 35,000 টাকা কোথায় পাবো, কোথায় কীভাবে কি অ্যাপ্লাই করব, সেগুলোই ধীরে ধীরে বলবো। তাই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো, একটা ছোট্ট জায়গাতেও স্কিপ করবে না। নেক্সট হচ্ছে ভর্তির সুবিধা, অধিকাংশ ক্ষেত্রে সরকারি সরাসরি ইন্টারভিউ। ঠিক আছে, জেআরএফ যদি তুমি কোয়ালিফাই করে যাও, জেআরএফ এর ক্ষেত্রে তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে, দিয়ে তুমি পিএইচডিতে ঢুকে যেতে পারবে। পিএইচডির ক্ষেত্রে কি হচ্ছে, নেটের স্কোর প্লাস ইন্টারভিউ হয়। নেটের স্কোর প্লাস ইন্টারভিউ, লিখিত পরীক্ষা এখন বাদ হয়ে গেছে, আগে ছিল। আগে কিছু কিছু জায়গায় বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে নেট পাস করা সত্ত্বেও তোমাকে লিখিত পরীক্ষা দিতে হতো, কিন্তু এখন বর্তমানে সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন নেট পাস করলেও নেটের স্কোর প্লাস ইন্টারভিউ মিলিয়ে তোমার পিএইচডিতে ভর্তি করা হবে। এবার এখানে একটা টুইস্ট আছে, যারা জেআরএফ পেয়েছো, জেআরএফ পাওয়ার পর কিন্তু তোমার আর নেটের স্কোরটা কাউন্ট হবে না, পুরোটাই পিএইচডির ইন্টারভিউর ওপর বেস করে তোমার সিলেকশন হবে। কিন্তু নেট যদি পেয়ে তুমি পিএইচডির ইন্টারভিউ দিতে যাও, তাহলে নেটের স্কোরের 70% ওয়েটেজ এবং 30% ওয়েটেজ হচ্ছে তোমার ইন্টারভিউর ওপর, তার ওপর বেস করে তোমার সিলেকশন কিন্তু হবে। ঠিক আছে, এবার গবেষণার স্বাধীনতা, নিজের পছন্দের বিষয় বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা। এখানে প্রজেক্ট বা ফ্যাকাল্টির অনুদানের ওপর নির্ভর করছে, এটা খুব গুরুত্বপূর্ণ। ধরো তুমি জেআরএফ পেয়েছো, কোনো একটা ইউনিভার্সিটিতে পিএইচডিতে চান্স পেয়েছো, তো তোমার যেটা ইচ্ছা তুমি সেই ইচ্ছার টপিকের ওপর পিএইচডি করতে পারছো। কিন্তু তুমি যদি জেআরএফ পাও না, তুমি শুধু পাওনি, তুমি নেট পেয়েছো, ঠিক আছে, তাহলে তুমি ধরো আইসিএসএসআর এর থেকে ফেলোশিপ নিয়ে এলে, ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ, বা আইসিএইচআর এর থেকে ফেলোশিপ নিয়ে এলে, ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ, বা আইসিপিআর এর থেকে ফেলোশিপ নিয়ে এলে, ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোসফিক্যাল রিসার্চ। এবার যে বডি তোমাকে রিসার্চের জন্য টাকাটা দিচ্ছে, তোমাকে সেই বডি যেরকম রিসার্চ চাইছে সেই রকম রিসার্চ তোমায় করতে হবে। মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চের ফান্ডিং যখন তুমি নিয়ে আসবে, তোমাকে সোশ্যাল সায়েন্স টপিকের ওপর রিসার্চ করতে হবে, তুমি ফিজিক্সের ওপর রিসার্চ করতে পারবে না। বোঝা গেল কি বললাম? তাই এক্ষেত্রে কিছুটা ডিপেন্ড করে প্রজেক্টের ওপর, বা ফান্ডিংয়ের অনুদানটা কিসের ওপর ডিপেন্ড করে দিচ্ছে, কোন রিসার্চের ওপর বেস করে দিচ্ছে, তার ওপর ডিপেন্ড করে বিষয়টা। নেক্সট হচ্ছে বাৎসরিক কন্টিজেন্সি ফান্ড একটা থাকে 10 থেকে 25,000 টাকা। এখানে ফান্ড অত্যন্ত সীমিত বা নেই, মানে এখানে কিন্তু অতিরিক্ত কোনো কন্টিজেন্সির ব্যাপার থাকবে না। যেমন জেআরএফ পেলে বছরে একটা তুমি 10 থেকে 25,000 টাকা এক্সট্রা কন্টিজেন্সি পাচ্ছ, আর শুধু নেট পাস করলে কিন্তু এই টাকাটা তুমি পাবে না। ঠিক আছে, এবার তোমাদের বলি যে বিকল্প ফেলোশিপ সিস্টেম বা 3টি প্রধান স্তম্ভ কি কি রয়েছে। প্রথম বলছে পিএমআরএফ, প্রধানমন্ত্রী রিসার্চ ফেলোশিপ, এটা একটা আলাদা, মানে যারা জেআরএফ পাচ্ছ না তাদের জন্য। ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ, এনসিআরটি ফেলোশিপ, 3টে ফেলোশিপ তোমরা পেলে জাতীয় স্তরে। সামাজিক ক্যাটাগরি ভিত্তিক এনএফএসসি, এনএফএসটি, আরজিএনএফ। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের যারা রিজার্ভ ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, তাদের জন্য। ঠিক আছে, আর যারা বিশ্ববিদ্যালয় ইকোসিস্টেম মানে ইনস্টিটিউশনাল ফেলোশিপ চাইছো, সেক্ষেত্রে আইআইটি বলো, স্টেট ফান্ড বলো, স্টেট ইউনিভার্সিটি, এইসব জায়গাগুলো থেকে তুমি ফান্ডিং পেতে পারো। তাহলে যারা জেআরএফ পাচ্ছ না তাদের জন্য 3টে অপশন খোলা রয়েছে, একটা হচ্ছে জাতীয় স্তরে, একটা সামাজিক বা ক্যাটাগরি ভিত্তিক, আর একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউশন ফেলোশিপ। যদি তুমি জাতীয় স্তরে ন্যাশনাল লেভেলের কোনো ফেলোশিপ পেতে চাও, তাহলে পিএমআরএফ, প্রধানমন্ত্রী রিসার্চ ফেলোশিপ, ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ, এনসিআরটি ফেলোশিপ, এগুলোর জন্য অ্যাপ্লাই করো। কি করে অ্যাপ্লাই করবে? নেটের স্কোরের উপর বেস করে অ্যাপ্লাই করো। ঠিক আছে, আর যদি তোমার মনে হয় তুমি এসসি এসটি ক্যাটাগরির মধ্যে রয়েছো, ওবিসি ক্যাটাগরির মধ্যে রয়েছো, তখন তোমার দেখবে নেটের রেজাল্টের পরপরই এই এনএফওবিসি, এনএফএসটি, এনএফএসসি এগুলোর জন্য আলাদা আলাদা করে আবার র্যাঙ্ক লিস্ট বার করা হয়।
তাদের আলাদা করে সেন্ট্রাল গভর্নমেন্ট নিজে থেকেই ওই নেট স্কোরের উপর বেস করে তাদেরকে ফেলোশিপ দেয়। ঠিক আছে, তোমাকে আলাদা করে কিছু অ্যাপ্লাই করতে হবে না। মানে ধরো কোনো একজন ওবিসি প্রার্থী সে যদি মনে করছে যে সে নেট পরীক্ষা দিল, ওবিসি প্রার্থী একজন নেট পরীক্ষা দিল, ঠিক আছে, তো সে হয়তো 1 নম্বরের জন্য জেআরএফ পেল না, ঠিক আছে, মানে জেআরএফ পেল না, হয়তো ওবিসি রিজার্ভেশনের আন্ডারেই হয়তো 1 নম্বরের জন্য পেল না, ঠিক আছে, জেনারেল নয়, ওবিসি রিজার্ভেশন আন্ডারে হয়তো পেলো না। ধরো জেনারেলে কাট অফ উঠেছে 100, ওবিসি কাট অফ উঠেছে 95, সে ওবিসি 95টাও পায়নি, হয়তো 94 পেয়েছে, তখন তাকে আলাদা করে এনএফওবিসি, ঠিক আছে, ন্যাশনাল ফেলোশিপ ফর ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে সেই লিস্টে তার নামটা চলে আসবে এবং সেক্ষেত্রে তাকে সরকার থেকে ফেলোশিপ প্রদান করা হবে। আর যারা ইনস্টিটিউশন ফেলোশিপ মানে কি, ধরো কিছু কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিভার্সিটি রয়েছে, যেমন আইআইটি ধরো, জেএনইউ বলো, তারপর দিল্লি ইউনিভার্সিটি বলো, বিএইচইউ বলো, মানে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, এইসব জায়গাগুলোতে যদি তুমি পিএইচডিতে ঢোকো নেট পাস করে, সেখান থেকে ইনস্টিটিউশন থেকে তোমাকে ফেলোশিপ দেওয়া হবে, ঠিক আছে। আর কিছু স্টেট ইউনিভার্সিটিও আমাদের রয়েছে রাজ্যের মধ্যে, যেমন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, এই যাদবপুর ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটিরও কিন্তু নিজস্ব ফেলোশিপ থাকে, তুমি পিএইচডিতে ঢুকলে পাবে, তবে সেই টাকাটা অনেকটা কম, ঠিক আছে, 8 থেকে 10,000 টাকার মধ্যে সেই টাকাটা তুমি পাবে। এইবার যদি তোমাদেরকে বলি পিএমআরএফ, প্রধানমন্ত্রী রিসার্চ ফেলোশিপ যেটা রয়েছে, প্রাইম মিনিস্টার রিসার্চ ফেলোশিপ, এটা মোটামুটি প্রতি মাসে কত টাকা দেয়, 70 থেকে 80,000 টাকা প্রতি মাসে মোটামুটি তুমি পাবে। আইআইটি, আইএসসি, আইআইএসিআর মতো শীর্ষ প্রতিষ্ঠানে গবেষণার জন্য। কোথা থেকে পাচ্ছ এটা মাথায় রাখবে, তুমি যদি ধরো নেট পাস করলে, নেট পাস করার পর তুমি আইআইটিতে গিয়ে পিএইচডি করতে ঢুকলে, এনআইটিতে পিএইচডি করতে ঢুকলে, আইজারে পিএইচডি করতে ঢুকলে, এই সব জায়গায় যদি তুমি পিএইচডি করতে ঢোকো এবং সেটা পিএমআরএফ এর আন্ডারে যদি তুমি অ্যাপ্লাই করো, তখন তুমি মাসে 70 থেকে 80,000 টাকা পাবে, একটা জেআরএফ এর ফেলোশিপের থেকেও বেশি। বোঝা গেল কি বললাম? আর যদি তুমি ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করো, বিজ্ঞানে মৌলিক গবেষণার জন্য বয়সসীমা সর্বোচ্চ 35 বছর, সেক্ষেত্রে তুমি 31,000 টাকা করে প্রতি মাসে পাবে। এই ডিএসটি ইন্সপায়ারটা কিন্তু সায়েন্স স্টুডেন্টদের জন্য, যারা সায়েন্স বেস স্টুডেন্ট তারাই ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো এবং সেক্ষেত্রে তুমি প্রতি মাসে 31,000 টাকা করে কিন্তু পেয়ে যাবে, নেটের ওপর বেস করে, জেআরএফ লাগবে না। আর যারা এনসিইআরটি ডক্টরাল ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করতে চাও, নেট উত্তীর্ণের জন্য 25,000 এবং নন নেটের জন্য 23,000 টাকা করে এখানে প্রদান করা হয়। মোটামুটি ধরে নাও তুমি যদি নেট পাস করে এনসিইআরটি ডক্টরাল ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে প্রতি মাসে তুমি 25,000 টাকা করে ফেলোশিপ কিন্তু পেয়ে যেতে পারবে। হলো তাহলে বিষয়টা ক্লিয়ার? এইবার আরও কিছু জিনিস রয়েছে, সেগুলো আমাদের জেনে নেওয়া দরকার। এনএফএসসি, এবার হচ্ছে আমরা যারা রিজার্ভেশন ক্যাটাগরি তাদের জন্য বলবো, যারা জেনারেল তাদের কথা আগে বলে দিলাম, এবার রিজার্ভেশন বলবো। এনএফএসসি মানে ন্যাশনাল ফেলোশিপ ফর শিডিউল কাস্ট ক্যাটাগরি যারা রয়েছে, শিডিউল কাস্ট, তাদের ক্ষেত্রে কি হচ্ছে 31,000 টাকা করে প্রতি মাসে তোমরা এখানে কিন্তু পেয়ে যেতে পারবে, ঠিক আছে। এবং যদি এনএফএসটি ন্যাশনাল ফেলোশিপ ফর শিডিউল ট্রাইব, এখানে তুমি কি পাচ্ছ 28,000 টাকা করে প্রতি মাসে কিন্তু ফেলোশিপ পেয়ে যেতে পারবে। এনএফএসসি 31,000, এনএফএসটি হচ্ছে 28,000 টাকা করে প্রতি মাসে পাচ্ছ। আর আরজিএনএফ যদি রয়েছে, রাজীব গান্ধী ন্যাশনাল ফেলোশিপ এসসি এসটি ক্যাটাগরির জন্য, সেখানে 25 থেকে 28,000 টাকা করে প্রতি মাসে তুমি পেয়ে যেতে পারবে। এটা রিজার্ভ ক্যাটাগরি, এখানে জেনারেলটা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তো এইখানে তুমি যদি নেট পাস করো, তুমি এই ফেলোশিপগুলোর মধ্যে যে কোনো একটায় অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এইবার আসি তোমার ইনস্টিটিউশনাল ফেলোশিপ। ইনস্টিটিউশনাল ফেলোশিপ ব্যাপারটা কি, যেমন আইআইটি থেকে তুমি যদি ফেলোশিপ মানে পিএইচডি করো, সেক্ষেত্রে আইআইটি থেকে মোটামুটি 60,000 টাকা, 60 থেকে 70,000 টাকা করে প্রতি মাসে কিন্তু অ্যাজ এ ফেলোশিপ তোমাকে দেবে। তুমি শুধু নেট পাস করো, দিয়ে আইআইটিতে পিএইচডিতে ঢোকো, তুমি পেয়ে যাবে এই টাকা, ঠিক আছে, প্রতি মাসে, ঠিক আছে। এটা একটা আলাদা, গ্রাফিকের ইউনিভার্সিটি একটা আলাদা দিয়েছে, বাদ দাও। ওয়েস্ট বেঙ্গলটা আমরা যদি দেখি, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রাজ্য সরকার কি করেছে, এই রিসার্চে ফেলোশিপের জন্য 20 কোটি টাকার তহবিল কিন্তু তৈরি করেছে, বোঝা গেল, ফেলোশিপ দেওয়ার জন্য। এবং এই যে রাজ্য সরকারের ফেলোশিপ তুমি কোথা থেকে পাবে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ বলে একটা স্কলারশিপ হয়। তুমি আমাদের রাজ্যে যদি পিএইচডি করতে চাও এবং তোমার শুধু নেট কোয়ালিফাই করেছে, তুমি স্বামী বিবেকানন্দর জন্য অ্যাপ্লাই করতে পারো এবং সেই স্বামী বিবেকানন্দ ফেলোশিপ নিয়ে তুমি পিএইচডি করতে পারবে। এবার এখানে তোমাকে কথা বলি, তুমি কিন্তু একসাথে অনেকগুলো ফেলোশিপ নিতে পারবে না, একসাথে যে কোনো একটা ফেলোশিপ তুমি নিতে পারবে। তুমি ধরো নেট কোয়ালিফাই করেছো, আমাদের রাজ্যের যে কোনো একটা ইউনিভার্সিটিতে তুমি পিএইচডি করতে ঢুকবে,
হয় সেই ইউনিভার্সিটির নিজস্ব ফেলোশিপটা তুমি নাও, ইনস্টিটিউশনাল ফেলোশিপ, আর না হলে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের ফেলোশিপ তোমায় নিতে হবে। দুটোর মধ্যে যে কোনো একটা তোমায় নিতে হবে, দুটোই কিন্তু নেওয়া যাবে না, ঠিক আছে? তো এখানে বললাম মোটামুটি রাজ্য সরকারের উদ্যোগে নন নেট স্কলারদের জন্য বিশেষ অনুদান বরাদ্দ, মানে যারা নেট পাস করেছে শুধু তাদের জন্য কিন্তু ওই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মধ্যে দিয়ে তোমরা পেয়ে যেতে পারবে। এবার আমি বলবো যারা ওয়ার্কিং প্রফেশনাল, আমাকে অনেকেই জিজ্ঞেস করে, বেশ কিছুদিন আগেই আমাকে একজন ফোন করেছিলেন, তিনি বলছিলেন যে আমি ওয়ার্কিং প্রফেশনাল, আমি যদি পিএইচডিতে ঢুকি আমাকে কি ফুল টাইম করতে হবে, কোর্স ওয়ার্ক করতে হবে, এরকম অনেকের ধারণা ছিল। তো সেইটা নিয়ে আমি যদি তোমাদের বলি, যদি নর্মাল প্রথাগত পিএইচডিকে আমরা যদি দেখি, যারা নর্মাল পিএইচডি করে ফুল টাইম, সেক্ষেত্রে ফুল টাইম কমিটমেন্ট থাকে, এন্ট্রান্স এক্সামের বাধ্যতামূলক এবং চাকরি ছাড়ার ঝুঁকি কিন্তু থাকে। মানে তুমি যদি ফুল টাইম পিএইচডি করতে চাও তাহলে তোমাকে চাকরি ছেড়ে ফুল টাইম এসে পিএইচডি করতে হবে, ফুল টাইম ওখানে টাকা মানে থাকতে হবে, এবং তোমাকে গভর্নমেন্টের থেকে তুমি স্টাইফেন্ড তখন পাবে, ফেলোশিপ পাবে। আর তুমি যদি মনে করো যে তুমি ওয়ার্কিং প্রফেশনে থেকে পিএইচডিটা করতে চাও, তাহলে অনলাইন ডিবিএ বা ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে তুমি যেতে পারো, যেখানে কর্মজীবন থেকে বিরতি না নিয়েই ডক্টর ডিগ্রি অর্জন করা যায় বা পিএইচডি অর্জন করা যায়। এন্ট্রান্স পরীক্ষার কোনো ঝামেলা এখানে থাকে না, ঠিক আছে? খরচ হচ্ছে মোটামুটি 5.5 থেকে 8.1 লক্ষ টাকা মতো মোটামুটি খরচা তোমার এখানে হয়ে থাকে। মানে এটা হচ্ছে পার্ট টাইম পিএইচডি, মানে এখানে মানে ফুল টাইম পিএইচডি নয়। এবং পার্ট টাইম পিএইচডির ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ফেলোশিপ পাওয়া যায় না, এটা মাথায় রাখবে। তুমি যদি মনে করো আমি চাকরিও করব পিএইচডিও করব, সেক্ষেত্রে কিন্তু তুমি সরকারের থেকে কোনো ফেলোশিপই পাবে না। এবার তুমি যদি মনে করো আমি সরকারের থেকে ফেলোশিপ নিতে চাই, তাহলে তোমাকে চাকরি ছেড়ে ফুল টাইম পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে হবে, বোঝা গেল? তবেই তুমি ফুল টাইম পিএইচডি পাবে। এই বিষয়টা তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়েছে। এবার তুমি কোন চাকরি করছো তার মধ্যে নিশ্চয়তা কত রয়েছে সেইটার উপর বেস করে তুমি দেখো। সরকারি চাকরি যদি করে থাকো তাহলে অবশ্যই তুমি এই মোডে যাবে। এবার বেসরকারি চাকরি যারা করছো তাদের দেখো যে তুমি কোন পজিশনে রয়েছো, চাকরির নিশ্চয়তা কত রয়েছে। তুমি যদি দেখো হ্যাঁ আমার চাকরির নিশ্চয়তা, আমি ভালো পজিশনে রয়েছি, দেন তুমি এই মোডে যাও। আর যদি তুমি মনে করো না সেটা নিশ্চয়তা খুব একটা নেই, তাহলে তুমি সরকারের থেকে ফেলোশিপ নিয়ে তুমি ফুল টাইম পিএইচডিতে ঢুকতে পারো। আশা করি বিষয়টা তোমাদের কাছে প্রত্যেকের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তাহলে পুরো জিনিসটাকে যদি আমি একটু ছক করে দিই, লক্ষ্য যদি পিএইচডি ফান্ডিং থেকে থাকে, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে ইউজিসি নেট জেআরএফ রয়েছে, উত্তর যদি থাকে হ্যাঁ ইয়েস আমার রয়েছে, তাহলে জেআরএফ এর ট্র্যাকে প্রবেশ করুন এবং 37,000 টাকা করে প্রতি মাসে টাকা নিতে থাকো, ঠিক আছে? দেন পিএইচডি করতে থাকো। নেক্সট, যদি উত্তর থাকে জেআরএফ ক্যাটাগরি জেআরএফ পাইনি, নো জেআরএফ পাইনি, তাহলে আপনি কি এসসি এসটি বা বিজ্ঞান ক্যাটাগরির ছাত্র? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এনএফএসসি, এনএফএসটি, ডিএসটি, ইন্সপায়ার এইসব ফেলোশিপগুলোর জন্য অ্যাপ্লাই করে দাও। আর যদি উত্তর না হয়, তাহলে নিজস্ব ফান্ডিং আছে এমন বিশ্ববিদ্যালয়ে, স্টেট ফান্ডিং, সেই জায়গায় ভর্তি হতে হবে, ঠিক আছে? আর যদি আমরা দেখি যদি আপনি একজন ওয়ার্কিং প্রফেশনাল হয়ে থাকেন, তাহলে অনলাইন ডিবিএ যেটা বললাম সেই পদ্ধতির মাধ্যমে পিএইচডি কমপ্লিট করে নেওয়া বেটার। তাহলে আমি পুরো জিনিসটা ক্লিয়ার করলাম, যার জেআরএফ আছে সে কি করবে, যার জেআরএফ নেই সে কি করবে, জেআরএফ নেই যে তার মধ্যে জেনারেল ক্যাটাগরি হলে কি করবে, রিজার্ভ ক্যাটাগরি হলে কি করবে, একজন ওয়ার্কিং প্রফেশনাল হলে সে কি করবে, পুরো জিনিসটা আমি গুছিয়ে বলে দিলাম। আমার মনে হয় না এর থেকে ভালো বুঝিয়ে বলার মতো কোনো ভিডিও ইউটিউব চ্যানেলে তুমি খুঁজে পাবে না, এইটুকুন আমি তোমায় শিওর বলতে পারি, ঠিক আছে? তাই এইটুকুন গ্যারেন্টি তোমাদের আমি দিচ্ছি যে তোমরা যদি পিএইচডি করতে চাও এবং নেটটাও শুধু কোয়ালিফাই করে যাও, তোমার কাছে হাজারো একটা অপশন খোলা থাকবে। তোমাকে শুধু এই অপশনগুলোকে কাজে লাগাতে শিখতে হবে। কিভাবে কাজে লাগাবো আর কিভাবে কাজে লাগাতে হয়, তার জন্যই কিন্তু একটা মেন্টরশিপ দরকার। যে মেন্টর তোমাকে কি করবে, সেই মেন্টর তোমাকে গাইড করে দেবে যে কিভাবে ফান্ডিং নিয়ে আসতে হয়, কিভাবে নেটটা পাস করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এই সম্পূর্ণ বিষয়টা তোমাকে শিখিয়ে দেবে। কারণ নিজের একার পক্ষে সবার করা সম্ভব নয়, কারণ সবাই আমরা হয়তো একজন গাইড প্রয়োজন, কারণ আমাদের সবার বাড়িতে এমন কেউ নেই যে সবাই সবটা জানে, গাইড করে দেবে, এরকম তো নয়। শুধু নেটটা পাস করে যাওয়াটাই কিন্তু শেষ কথা নয়, নেট পাস করার পরেও কিন্তু সেই পিএইচডিতে ভর্তি হওয়াটা আরও একটা বড় জার্নি। এবং আমি আমার ব্যাচে, যারা আমাদের ব্যাচ নেয় আড্ডা 24/7 বেঙ্গলিতে, প্রত্যেককে ইচ অ্যান্ড এভরি পার্সনকে আমি এভরিডে ক্লাসের মধ্যে দিয়ে ক্লাস করাই দেন, বলি কীভাবে পিএইচডির জন্য এগোতে হবে, কীভাবে নিজের রিসার্চ প্রপোজালটা বানাতে হবে, কিভাবে নেট হয়ে গেলে তার জন্য গিয়ে ইন্টারভিউ দিতে হবে, কোথায় অ্যাপ্লাই করতে হবে, সমস্ত বিষয়টা আমরা ব্যাচের মধ্যে আলোচনা করি। তো আমার যারা ব্যক্তিগতভাবে আমার সাথে কানেক্টেড স্টুডেন্ট যারা রয়েছে না, তারা এটা ফিল করে যে আমি নেটটা পাস করেও আমাকে ঘাবড়াতে হবে না, আমাকে চিন্তা করতে হবে না আমি কি করব, কোথায় যাব, স্যার আমাদের জন্য আছেন।
এবং আমি চেষ্টা করি, আমাদের পেইড ব্যাচে অনেক স্টুডেন্ট পড়ে, ঠিক আছে, প্রচুর স্টুডেন্ট পড়ে। এবার প্রত্যেকটা স্টুডেন্ট যদি ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়ালি কোয়ারিজ নিয়ে আসে, পার্সোনালি মানে ক্লাস করার বাদেও প্রত্যেককে আমি ধরে ধরে উত্তর দিই, আমি উত্তর দিই, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমার মনে হয় না এই রকম জিনিস, এই রকম গাইডেন্স তুমি কোথাও পাবে। অনেকেই আছে ব্যাচ করাবে, ব্যাচ খুলবে, পড়িয়ে দিল, তুমি পাস করলে, যদি পাসও করে যাও তারপর তুমি কি করবে, কোথায় যাবে কেউ দেখার নেই। কিন্তু এইখানে তুমি সেটা পাবে। এইখানে তুমি কি কি পাবে আমি আরেকবার যদি তোমাদের লিস্ট করে দিই। প্রথম তো সিলেবাস ওয়াইজ তুমি কি করতে পারছো, সিলেবাস ওয়াইজ তুমি ক্লাস পাচ্ছ, ফার্স্ট কথা। দেন তুমি কি করতে পারছো, সিলেবাস ওয়াইজ ক্লাস পেলে দেন তুমি কি পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ। ওকে, থার্ড তুমি কি পাচ্ছ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাচ্ছ। ওকে, দেন তুমি কি পাচ্ছ, একদম প্রিন্টেবল নোট, মানে তুমি পিডিএফ পেয়ে যাচ্ছ, যেগুলো একদম নোটস পেয়ে যাচ্ছ, যেগুলো তোমাকে পিডিএফ ফরম্যাটে, যেগুলো তুমি ডাউনলোড করে নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে, ইউজ করতে পারবে, প্রিন্ট আউট করতে পারবে। তোমাকে একটা লাইনও আর বাইরে থেকে বই কিনা পড়ার দরকার নেই। আমি যেখান থেকে পড়াবো, যে লাইনগুলো দাগ দিয়ে দেবো, সেই মেটেরিয়ালই তোমায় দেবো এবং সেই জিনিসই তুমি পড়বে, আর এক্সট্রা কিচ্ছু লাগবে না। আমি নিজে এখানে দাঁড়িয়ে ভিডিওতে তোমায় বলে গেলাম, ঠিক আছে। নেক্সট আরও একটা জিনিস তোমাদের আমি দিচ্ছি, সেটা হচ্ছে ইবুক মানে যে বইটা তোমরা প্র্যাকটিস করতে পারবে, ইবুক ফর প্র্যাকটিস, এবং এটা কমপ্লিটলি ফ্রিতে আমি তোমাদের দিয়েছি। এটা কিন্তু ব্যাচে দেওয়ার কথা নয়, আমি টিমের সাথে একটু ঝগড়া করেই আমি একতরফা বলেছি, সবাই দিতে রাজি ছিল না, যে স্যার আপনি এত কিছু দিচ্ছেন এরপরও আবার ফ্রি। আমি বললাম হ্যাঁ, একটা দিতে হবে, কারণ বাচ্চারা এটা না দেখলে হবে না, প্র্যাকটিসটা দরকার। আমি নিজে জানি তো যে কিভাবে হয়। তো ইবুকটা আমি তাদেরকে প্রোভাইড করে দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে। তো এত কিছু তো পাচ্ছ, তার সাথে পাচ্ছ তুমি মেন্টরশিপ, ঠিক আছে, তার সাথে তুমি পাচ্ছ মেন্টরশিপ। কিসের জন্য? পিএইচডিতে ভর্তি হওয়া থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাডমিশন থেকে শুরু করে এভরিথিং, তোমাকে আর কিছু ভাবতে হবে না। এবার তুমি প্রশ্ন করবে স্যার কি কি ব্যাচ আছে, কোথায় ব্যাচ আছে? প্রথম ব্যাচ আছে পেপার 1-এর একটা ব্যাচ আছে, পেপার 1টা তোমার সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কমন, তো তুমি পেপার 1-এ ব্যাচটা নিয়ে নিতে পারো। এই পেপার 1-এ ব্যাচটা নিলে, কারণ তোমরা দেখবে 99% স্টুডেন্টকে আমি দেখেছি সাবজেক্টটা হয়তো ভালো করে ফেলছে, কিন্তু পেপার 1টা তার আটকে যাচ্ছে, 99% স্টুডেন্টকে আমি দেখেছি। তো এই পেপার 1টা খারাপের জন্য তার স্কোরটা কমে যায়। তো এইটা যাতে তোমাদের সাথে না হয়, তার জন্য পেপার 1টাকে ভালো করতে হবে। তার জন্য তুমি পেপার 1-এর ব্যাচটা নিয়ে নিতে পারো। আর যদি তোমার মনে হয় যে আমার সাথে স্যার, আপনার সাথে আমি পুরো কানেক্টেড থাকবো, যতক্ষণ না আমার পিএইচডি হচ্ছে, পিএইচডি ঢুকতে পারছি, প্রফেসর হচ্ছে, আপনার সাথে আমি কানেক্টেড থাকবো, খুব ভালো কথা। আমার আছে জিওগ্রাফি প্লাস পেপার 1-এর ক্লাস রয়েছে, যেটা লাইভ প্লাস রেকর্ডেড দুটো ফরম্যাটেই তুমি পাবে। 1 আগস্ট থেকে ক্লাস শুরু হয়ে গেছে, আগের ক্লাসগুলো রেকর্ডিং পেয়ে যাবে, পরের ক্লাসগুলো লাইভ পেয়ে যাবে, সেইগুলোরও আবার রেকর্ডেড পাবে। সেম যা জিনিস বললাম সেম জিনিস এখানেও পেয়ে যাবে, ঠিক আছে। যারা জিওগ্রাফি স্টুডেন্ট তাদেরকে বলবো খুব ভালো কথা, আমার সাথে কানেক্টেড হয়ে যাও, একদম পাই টু পাই আমার সাথে কানেক্টেড তুমি থাকতে পারবে, একদম যতক্ষণ না তুমি গন্তব্যে পৌঁছাচ্ছ। এবং এই ব্যাচগুলো নেওয়ার জন্য এই যে নাম্বারটা দেখছো 8130209247, এই নাম্বারে ফোন করে তোমাকে কি করতে হবে, 1 প্রেস করতে হবে, 1। কারণ 1 নাম্বার যদি তুমি প্রেস করো তাহলে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে কিভাবে তুমি ব্যাচ নিতে পারবে, আর 2 প্রেস করলে তুমি ব্যাচ নেওয়ার পর ক্লাস কি করে দেখবে, কি সমস্যা না সমস্যা সবটা বলা হবে এই নম্বরে 2 প্রেস করলে। তাই বলবো এই নম্বরে 1 প্রেস করো, 1 প্রেস করলে তোমরা কি পাবে, 1 প্রেস করলে তোমরা ব্যাচের অ্যাডমিশন সম্পর্কিত সমস্ত আপডেট পেয়ে যাবে, আর 2 প্রেস করলে ব্যাচ নেওয়ার পর কি সমস্যা না, যদি কোনো সমস্যা আসে দেন ওটাকে সলভ করা হবে। তো আমরা না শুধুমাত্র ব্যাচ দিয়ে লোকে নিয়ে নিল তারপর কোনো কন্ট্যাক্ট নেই, সেটা আমি করি না। আমরা সবাই প্রত্যেকে চেষ্টা করি একটা বিন্দু সমস্যাও যদি হয় সেটাকে যত তাড়াতাড়ি সমস্যা মিটিয়ে ফেলা যায় তত বেটার। তো আমি হাতে ধরে সবাইকে বুঝিয়ে দিই, সবাইকে বলে দিই। এইটুকুন তোমরা একটু যদি খোঁজ খবর নাও আমার কাছে, যারা পড়ে তোমরা জানতে পারবে, ঠিক আছে। এবং তার সাথে সাথেই তোমাদেরকে বলবো আমাদের আড্ডা 24/7-এর অ্যাপটাকে ইনস্টল করে নাও। কি করে ইনস্টল করবে, প্লে স্টোরে গিয়ে অ্যাপটাকে ইনস্টল করে নিতে পারো। লোগোটা দেখে নাও ভালো করে, এই যে লোগো আড্ডা 24/7 গভর্নমেন্ট এক্সাম বলে থাকবে লোগোতে। এবার তোমার প্রশ্ন হচ্ছে অ্যাপটা কেন ইনস্টল করবো স্যার? তার কারণ এই যে ব্যাচ নেওয়ার আগে তুমি যদি অ্যাপটা ইনস্টল করে রাখো তাহলে তোমার অ্যাপটা ইনস্টল করার জন্য কিছু ক্রেডিট আসবে, প্লাস তুমি যদি মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার পেপার এইগুলো যদি অ্যাপে গিয়ে দিতে থাকো
দেন তোমার আরও কিছু ক্রেডিট আর্ন হবে, কিছু স্কোর আর্ন হবে, কয়েন আর্ন হবে, এবং সে তার জন্য তোমার ব্যাচের যে দামটা, প্রাইসটা, সেটা কিন্তু অনেকটা কমে যাবে, ড্রপ ডাউন হয়ে যাবে। বাকিদের হয়তো একটু দাম বেশি পড়বে, তোমার দামটা একটু কমে যাবে। সেই জন্য অ্যাপটা ইনস্টল করে নাও। অ্যাপটা ইনস্টল করার জন্য একটা স্কোর পেলে, ক্রেডিট স্কোর, দেন অ্যাপে কিছু অ্যাক্টিভিটি যদি করো আরও বেশি স্কোর পাবে, আরও অনেক কিছু হেল্প তুমি পেয়ে যাবে। তাই সবাই অ্যাপটা ইনস্টল করে নাও। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। কোনো আর ডাউট থাকলে সেটাও জানাবে, আমি তার উত্তর দিয়ে দেবো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার কিন্তু করে দিতে হবে, কারণ এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের মধ্যে কনফিউশন কিন্তু থাকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো। কোনো অসুবিধা হলে আমি সৌভিক স্যার তোমাদের সাথে নেট সেট প্রফেসর রিলেটেড সমস্ত ক্ষেত্রে শেষ পর্যন্ত লড়ে যাব, তোমাদের পাশে আছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।